এভাবে বলে না, ঠিক এই এখানে লাগে সুগন্ধি ফুল। আবরাজ বুকের বাপাশে ইশারা করে কাতর কণ্ঠে বলে। ফিজা মুখ ঘুরিয়ে নিল। আবরাজ আবার থুতনিতে আঙুল ছুঁয়ে নিজের দিকে করে নেয় মুখ। ফিজা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ বউয়ের কপালে চুমু খায়। অদ্ভুত এক প্রশান্তি এসে মন ভালো হয়ে যায় তার। বলল, আমি আবার বিয়ে করতে চাই। আমি সেটা আগে থেকে জানতাম। মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না। ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল। আবরাজ চোখ পিটপিট করে তাকাল। কি বলে এই মেয়ে? মাথা খারাপ হয়ে গেল নাকি? আবরাজ ভ্রু জোড়া কুচকে মাথায় একটু চাপ দিতে বুঝতে পারে ফিজা তার কথার নেগেটিভ কিছু ভেবেছে। আবরাজ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে। এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয়, এটা তাদের রোগ একটা। আবরাজ তবুও কোমল গলায় বলল, আমি আমাদের বিয়ের কথা বলেছি। যদিও 2বার বিয়ে হয় না, তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই তাই করব। শুধু কাজের কাজটা বাদ দিয়ে। আবরাজের গম্ভীর কণ্ঠে ফিজার চক্ষু কপালে উঠে গেল। নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হল ফিজা। আবরাজের ফোনে বাজে তখন। আবরাজ ফিজাকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে এলো। ফিজা তখন ও ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজের দিকে। জুনায়েদ কবির, আমন্ত্রণ রইল। নেক্সট উইকে চলে এসো আমার দেশে। আবরাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলে। আবরাজের কথার সম্পূর্ণ বিপরীতে জুনায়েদ জিজ্ঞেস করল, মারবে তুমি আমায়? উহু, কখনো না। তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও, আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব। মনে আছে তো, আমার বউয়ের দিকে নজর দিয়েছ। আবরাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ অনুমান করল আবরাজ খান বউ নিয়ে খুব সতর্ক। হয়তো ভালোবাসে মেয়েটাকে সে। কিন্তু এটা কিভাবে হতে দিবে সে? আবরাজ খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে? জুনায়েদ আগের বারও তৃণাকে কাজে লাগিয়েছে আবরাজকে পরিবার থেকে দূরে নিতে। সক্ষম হয়েছিল ও বটে। তবে আবরাজ আবার বেঁচে গেল। হিংসা জিনিসটা বড্ড খারাপ, যেটা জুনায়েদ আবরাজকে সর্বদা করে আসছে। এটার অবশ্য কারণ রয়েছে। আবরাজ জুনায়েদ জনেই একই কাজ করলেও আবরাজ সব সময় সবার প্রশংসা কিংবা সবাই আবরাজকে নিয়ে মাতামাতির যেকোনো কাজে ক্ষেত্রে আবরাজকে প্রাধান্য দেওয়া, এগুলো বারবার জুনায়েদকে ভেতর থেকে আবরাজের বিরুদ্ধে নিজেকে হিংসাত্মক করে তুলেছে। জুনায়েদ বলল, মার না। আমি তোমার থেকে তোমার বউকে নিয়ে নেব। আমার বউ? ট্রাই করে দেখতে পারো। আগেও বলেছি, আমার চোখে পড়লে তুমি নিজের চোখে দুনিয়ায় দেখার কথা ভুলে যাও। তুমি তৃণার জন্য এসছিলে বিয়ের পর। জানে তোমার বউ, আমি নিজেকে কখনোই সাধু প্রমাণ করতে চাইনি। আর করব ও না এটা। যাই বলো, দোষ কিন্তু তোমার নেই। তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে গিয়েছে, এটা মেনে নিতে কষ্ট হবে। সেটা আমার ব্যাপার। তোমার বউকে তোমার মাথার ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না, কিংবা পেটের। আবরাজ রাগে চোয়াল শক্ত করে রেখেছে। তার আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে, এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল। তবে পরক্ষণেই নিজেকে শান্ত করে কল কেটে দিল। আবরাজ রুমে ফিরে ভ্রু কুঁচকে নিল। এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল মেয়েটা? অদ্ভুত। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। এরপর লাইটটা অফ করে দিল। পায়ের স্যান্ডেল খুলে বিছানায় উঠে কমফর্টারের নিচে ঢুকে গেল। আলতো হাতে ফিজাকে নিজের বুকের ওপর টেনে জড়িয়ে ধরল। আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল, যা ফিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর তা কমে এসছে। অতপর এখন তো আজ কয়েক মাস নাগাদ সেটা তো আবরাজ একদম ভুলে গিয়েছে। আগে লাল পানিতে রাত পার করত, কিন্তু এটা থেকেও ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায়। আবরাজ ফিজার চুলের ভাঁজে মুখ গুজে লম্বা শ্বাস টানে। ভালো লাগে। নেশা ধরে যা। অ্যালকোহলের নেশাও এত মারাত্মক হয় না আবরাজ মনে হয়। ড্যাশ 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 ড্যাশ। সকালে ঘুম ভেঙে আগে আবরাজ বিছানার বা পাশ হাতিয়ে দেখল। খালি পেতে চোখগুলো খুলে গেল। ঝট করে শোয়া থেকে উঠে বসল। চোখ কচলে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হল। রুমের কোথাও নেই ফিজা। কোনো দিকে না তাকিয়ে বিছানা ছাড়ল। ধূপধাপ পা ফেলে ওয়াশরুম চলে গেল। ফিরে এলো মিনিট 10 পর।
তখনও ফিজা রুমে আসেনি। আবরাজ রেডি হলো, সব নিজে খুঁজে বের করে। প্রতিদিন ফিজা করে এই কাজ। আজ আবরাজের বড্ড আলসেমি লাগল। তারপরও ডাকল না বউকে। রেডি হয়ে বেরিয়ে এলো। অফিস যাবে আজ। কত মাস হলো বাবারও অফিসে সে নজর দিচ্ছে না। এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করে না। তবে তিনি চায় ছেলেরা এবার এটার দায়িত্ব নিক। তিনি অবসর চায়। আবরাজ অবশ্য ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে। সব তো ওইদিকে সামলে এসছে, আর ফিরবে না সেদিকে। যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি কিংবা তার মেয়ে। আবরাজ নিচে এসে দেখল ফিজা রান্নাঘরে। সবার নাশতা করা শেষ। বেলা 10টা বাজে কিনা। আবরাজ টেবিলে বসতেই একজন সার্ভেন্ট এলো। আবরাজ হাত দিয়ে শুধু ইশারা করে। মহিলা দ্রুত চলে যায় সেখানে থেকে। লিভিং রুম ডাইনিংয়ে বাড়ির কেউ নেই। মিষ্টি রুমে ইলা বেগম মোহিতা বেগম গেস্ট রুমে আছে। তাদের আড্ডার আওয়াজ শোনা যাচ্ছে। আব্রাহাম অফিসে। মেহরিন সকালে ভার্সিটি চলে গিয়েছে। একটা এক্সাম আছে আজ। আবরাজ প্লেটে নিজের জন্য নাশতা নিল। খাবার বলতে শুধু 2টো ডিম আর একটা খেজুর খেল, সাথে একটা কলা। কিচেনে বার কয়েক আর চোখে তাকিয়ে নাশতা শেষ করল। ফিজা কিছু করছে সেখানে। আবরাজ হুট করে সেখানে উপস্থিত হল। কোনো দিকে না তাকিয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল, মূল্যবান সম্পত্তি রেখে গেলাম, রাত পর্যন্ত সামলে রাখবে। পরপরই আবরাজ বেরিয়ে গেল। ফিজা থম মেরে দাঁড়িয়ে রইল। জন সার্ভেন্ট আছে কিচেনে, কিন্তু কেউ তাকায়নি। তবুও ফিজা লজ্জায় রন্ধনু হল। ভালো লাগায় হৃদয়ে দোলা দিতে লাগল। কথার অর্থ কি হতে পারে ফিজা বুঝে। এতটাও অবুঝ নয় সে। ফিজা বিড়বিড় করে, আওরাল, আপনি আমারটা সামলে রাখেন, আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখব। ড্যাশ 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 ড্যাশ। রাতে বাড়ি ফিরে আবরাজের ভ্রু কুচকে কপালে 4-5 ভাঁজ পড়ল। কি অদ্ভুত, আজও কি বউ তার ঘুমিয়ে গেল। লাইট কেন অফ? আবরাজ এসব ভেবে রুমের ভেতর পা বাড়াতেই পরপর টেবিলের ওপর থাকা ল্যাম্পটা ক্যাচ শব্দ করে যখন জ্বলে উঠল। আবরাজ প্রথমে ভ্রু জোড়া কুচকে রাখলেও সাথে সাথে সেই ভ্রু জোড়া টানটান হল। ঠোঁট জোড়া অটোমেটিক প্রসারিত হল। লাইটের উজ্জ্বল আলো অর্ধ শাড়ি পরিহিত রমণীর ওপর পড়েছে। হলদে আলোতে সাদা রঙের সেই শাড়ি খানা চকচক করছে। এটার রংটা বাস্তবে কি হতে পারে আবরাজ ঠাহর করতে পারে না। তবে হলদে আলোয় আপাতত সে হলদে রঙের ধরে নিল। ফর্সা চামড়াও চকচক করছে। গায়ের রং কাপড়ের রং দুইটাই এখন একরকম দেখাচ্ছে। আবরাজ আস্তে করে ঢোক গিলে। তার বুকের কাছ থেকে গলা অবধি শুকিয়েছে হঠাৎ। বড্ড পানির তেষ্টা পেল। কিন্তু আবরাজ ঠায় দাঁড়িয়ে থাকে। ফিজা এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল। তবে এবার আবরাজের দিকে ঘুরে দাঁড়াল। আবরাজ সঙ্গে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটাল। দৃঢ় গভীর নিঃশ্বাসে টেনে নিজেকে সামলে নিল। গম্ভীর রাশভারী কণ্ঠে আদেশ করল, শাড়ি পরো ফাস্ট। 10 মিনিটস টাইম। নাও স্টার্ট ইউর টাইম। ফিজা শুনে। তবে শাড়ি কোমরে এক পেচ গুজে এলোমেলো শাড়ি হাতে এলোমেলো পায়ে এগিয়ে আসে। দরজা বন্ধ করে আবরাজের সামনে দাঁড়াল। আবরাজ বউয়ের উপস্থিতি টের পেয়ে সূক্ষ্ম ভাঁজ গভীর হয় কপালের। ফিজা আবরাজের গালে নিজের হাত রাখল। ফিসফিস করে বলল, চোখ খুলুন। কি আদুরে স্পর্শ। কণ্ঠে অধিকারবোধ। পাগল হতে সময় নিচ্ছে না যেন আবরাজ। মাতাল মাতাল লাগে নিজেকে। চোখ বন্ধ, অথচ সেই চোখে ভাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ। আবরাজ কণ্ঠ খাদে এনে শুধাল, প্লিজ কলিজা শাড়িটা পরে নাও। জ্বালিও না আর। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সুগন্ধি ফুল। আপনি না গতকাল রাতে আবদার করলেন? ফিজা ভ্রু কুচকে জানাল। আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল, করেছিলাম বুঝি এমন আবদার? কেন ভুলে গেলেন নাকি? মনে পড়ছে না? চোখ খুলুন। খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি। 1 সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করার কথা ভুলে যাও তবে। নাও চুজ ইউর চয়েস। গম্ভীর স্বরে ফিসফিসিয়ে ওঠে আবরাজ। ফিজা ভয় পাওয়ার মেয়ে? মোটেও না। আবরাজের কথা অগ্রাহ্য করে মেয়েটা সামান্য উঁচু হয়ে আবরাজের কণ্ঠনালীতে ঠোঁট ছুঁয়ে দিল। আবরাজ দ্রুত চোখ খুলে এক টানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল। চোখে চোখ রেখে বলে উঠল, রেডি?
যাও, তোমার ইচ্ছে মেনে নিলাম। ফিজার মুখে ফু দিয়ে আবরাজ ছেড়ে দিল ওকে। এরপর লম্বা কদম ফেলে সাবধানে গিয়ে সোফায় বসল। 2 হাত মেলে পায়ের ওপর পা তুলে বসল। ফিজা সেখানে দাঁড়িয়ে আছে। আবরাজ দৃষ্টি বউয়ের দিকে স্থির রেখে বলে উঠল, প্লিজ স্টার্ট মিসেস আবরাজ খান। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।